কি নাম আপনার? সাদিয়া। সাদিয়া। আচ্ছা, তো সাদিয়া আপনার বয়স কত? এই বর্তমানে বয়স আনুমানিক? বর্তমান 30। 30 বছর বয়স। জি, শুরু করুন আপনি, যেখান থেকে বলতে ইচ্ছে করে। যেদিন আমি মনে করেন যে পৃথিবীতে এসেছিলাম, আমার জন্ম হয়েছিল যেদিন, সেদিন আমার বাবা আমার প্রতি খুব অসন্তুষ্ট ছিলেন। কারণ আমরা পরপর 3টা বোন। আপনি 3 নাম্বার? হ্যাঁ, আমার বাবা কৃষক ছিলেন এবং মানে দিন মজুরি, খুবই অভাবে আমাদের সংসার চলতো। তো এই অভাবের ভিতরে যখন বাবা আমাকে দেখলেন, আমার জন্মের আগে আবার আমার পরপর 3টে ভাই বোন মারা গেছে, 2টা ভাই 1টা বোন মারা গেছে। তো ওই ভাইদের শূন্যতা বাবার ভিতরে প্রচন্ড ভাবে কাজ করতো এবং আমাকে হয়তো তার মনে আশা ছিল ছেলের জন্য। যাই হোক, পরে আমি মেয়ে হওয়াতে আমার বাবা খুব অসন্তুষ্ট ছিলেন। দাদির ঘরে ছিলেন বাবা। ওকে। বাবা 3 দিনের ভিতরে আমাদের ঘরে আসেননি এবং আমাকে আমার বাবা দেখতে চাননি। তারপরে আমাদের তো ঘরে অভাব, মা এদিকে না খেয়ে থাকেন, এদিকে এরকমের অসুস্থ অবস্থায়। পরে আমার ছোট কাকা, উনি বর্তমান সেনাবাহিনী ডিপার্টমেন্টে চাকরি করেন, উনি আমার বাবাকে বলছিলেন, মিয়া ভাই আপনার মেয়েটা খুব সুন্দর হয়েছে, ওকে একটু যান যে কোলে নেন, আপনি ঘরে যান। তখন আব্বার কি অভিব্যক্তি ছিল জানি না, তবে তার কথায় হয়তো এটাই প্রমাণ পেয়েছিল যে এতটা 3টা মেয়ে কিভাবে বিয়ে দেব, এদের কি করে লালন পালন করবো, এত খরচ আমি কি করে সামলাবো। তো আমার ওই কাকা তখন আমার বাবাকে বলছিলেন আমরা ওনাকে মনা বলে ডাকি। পরে উনি বলছিলেন যে আপনার এই মেয়েটা বিয়ে দিতে যে টাকা খরচ হয় ওটা আমি আপনাকে দিয়ে দেব। এইভাবে করে মানে তখন আব্বা ঘরে আসেন ঠিক, কিন্তু ওইভাবে করে আমাকে কখনো মানে সন্তানের যে একটা স্নেহ মমতা, এটা আব্বা কখনো আমাকে দেননি। আমার প্রতি সবসময় জন্য আব্বার একটা অবহেলা ছিল। তারপরে 2 বছর পরে আমার একটা ভাই হয়, আমার পরের যে ভাইটা ও হলে বাবা খুব সন্তুষ্ট এবং তারপর থেকে বাবা ওর প্রতি খুব খুশি। ওর জন্য সবকিছু কেনাকাটা, দুধ, জামা কাপড় সবকিছু কেনাকাটা করেন, বাবা খুব খুশি হয়েছিলেন। এই হলো এটা। আর আমার মা প্রচন্ড ভাবে কষ্ট করতেন সংসারে। মানে আব্বা একটু অলস প্রকৃতির ছিলেন, তারপরেও হাপের শ্বাসকষ্ট ছিল, কাজ করতে পারতো না। একদিন হয়তো কাজ করলে 2 দিন পর 2-3 দিন কাজ করলে আবার অসুস্থ হয়ে যেত, এরকম ধরনের ছিলেন। তারপরে একটু বদমেজাজি এবং অলস প্রকৃতিরও ছিলেন কিছুটা, যার জন্য সংসারটা আরো বেশি অভাবে যেত। তাই মা সংসারটায় অনেকটা মা স্যাক্রিফাইস করেছেন সংসারে। আর হচ্ছে আমার যে ক্লাসমেট, আমার কাজিন, আমার চাচা বোন, ও আর আমি একসঙ্গে স্কুলে যেতাম। ওর প্রতি আমার খুব মায়া ছিল, খুব বেশি ভালোবাসতাম আমি ওকে। কিন্তু ও যখন ক্লাস 1-এ, আমি পরীক্ষা দেওয়ার পর ও যখন ক্লাসে ফার্স্ট হলো, ওকে আমার ছোট কাকার শ্বশুর তার স্কুলে ওকে নিয়ে গেল, যে ও মেধাবী, তার জন্য ওকে ওই স্কুলে নিয়ে গেল। আর আমি যে স্কুলে ছিলাম ওই স্কুলে আমি থাকলাম এবং ওকে একটা স্বর্ণের নাকফুল বানিয়ে দিয়েছিল, ক্লাসে ফার্স্ট হলো তাই। তারপরে আমার কাকা ওর জন্য খাতা কলম এগুলো দিল, বললো যে ও ফার্স্ট হয়েছে তাই ওকে দিয়েছি, আর তুমি হতে পারো না তাই তোমাকে দেব না। আমি আসলে অঙ্কে প্রচন্ড কাঁচা ছিলাম আর আমাকে পড়ায় দেওয়ার কেউ ছিল না। আমার বাবা মা দুজনই ছিলেন নিরক্ষর, বড় বোন দুজনের বিয়ে হয়ে গেছিল, আমাকে পড়িয়ে দেওয়ার কেউ ছিল না, যার জন্য একা একা পড়া, আমার রেজাল্ট খারাপ হয়ে যেত। আর আমার ওই চাচাতো বোনটার ওর মা ওকে পড়াতো, তারপর ওদের লজিং রাখা ছিল মাস্টার এবং ওর প্রাইভেট ছিল, যার জন্য ও সবসময়ের জন্য অ্যাক্টিভ ছিল পড়াশোনায়। যাই হোক, এটা কাকা ভাবেন, কিন্তু সেদিন আমি খুব কষ্ট পেয়েছিলাম যে আমার কাকা, আমি ওনাকে খুব ভালোবাসি, খুব শ্রদ্ধা করি। এইভাবে করে আমার যে গ্রামেই আমার এক চাচাতো ভাই আমাকে ছোটবেলা থেকে মানে উনি বিয়ে করতে চাইতো। আচ্ছা, বিয়ে করতে চাইতো। তো একদিন উনি আমাকে, তখন আমি ক্লাস 6-এ মাত্র ভর্তি হয়েছি, সন্ধ্যাবেলা ওরকমের আমাকে বারবার বলছিল যে একটু বাহিরে এসে কথা আছে। তো আমি বলছি আমি যাব না। এটা নিয়ে বারবার জিদ ধরাতে আমাকে একটা থাপ্পড় মারছিল। থাপ্পড় মারাতে শব্দ হয়েছিল, আমি সেন্সলেস হয়ে যাই। তখন আমার কাকিও ওনাদের বাসা থেকে চলে আসে, আমাদের বাসার ভিতরে যে কাকি আছে উনি।
তো উনি এসে আমাকে এভাবে দেখে যে এরকমের আমার চল লাল হয়ে গেছে। তারপর আমার আপাকে বলে যে ওকে আসলে তোরা এইভাবে বাসায় প্রাধান্য দিস, এটা ঠিক না। তো আমিও ভাবলাম যে এইভাবে আসলে ওনার দ্বারা মনে হচ্ছে যে না আমি মানসিক কষ্ট পাচ্ছি, কারণ উনি আমাকে এরকম ধরনের বলে, উল্টোপাল্টা কথা বলে, মানে সন্ধ্যার পরে আমাকে বাইরে যেতে বলতো, এটাই ছিল তার কথা। আমি না যাওয়াতে ওরকম করতাম। তারপরে আমি আমার আব্বা আম্মা তখন আবার থাকতো চিটাঙে থাকতো। তো আমি আমার আব্বা যখন আসলেন আমি মাত্র তখন 6-এ প্রথম সাময়িক পরীক্ষা দিলাম, দেওয়ার পরে আমি আমার আব্বার সঙ্গে চলে যাই। চলে যাওয়ার পরে ওখানেও যায় যে ওই আমার 7-এর বছর আমি ওখানে যে দেখি যে আমার মা খুব কষ্ট করেন, কাজ করতে যে মার কষ্ট হয়ে যায়। পরে আমিও বললাম যে মা আমি তোমার সঙ্গে কাজ করব। তারপরে মার সঙ্গে আমি ওখানে কাজে যাই। কাজে যাওয়ার পরে মার যে মালিক ছিল, মা ঝুট মিলি কাজ করতেন। তো বললো যে এখানে তোমার মেয়েটার কষ্ট হয়ে যাবে বেশি, ওকে একটা ফ্যাক্টরিতে কোথাও দিও, বা ও তো এত ছোট মানুষ তো ফ্যাক্টরিতেও নিবে না হয়তো। ওরা তখন গার্মেন্টসে তো নেওয়ারই প্রশ্নই আসে না, তখন মাত্র 11-12 বছর বয়স। তখন আমি একটা ফ্যাক্টরিতে চাকরি করতাম 1200 টাকা বেতনে, এবং আমার ইচ্ছা ছিল যে আমি পাশাপাশি পড়ালেখাটা চালিয়ে যাব, ফাইনাল পরীক্ষার সময় শুধু বাসায় যে পরীক্ষাটা দেব, বাড়িতে যে পরীক্ষা দেবো স্যারের সঙ্গে কথা বলে, এরকমটা করে নিয়েছিলাম। তার জন্য আমি ওই অফিস থেকে এসে 12 ঘন্টা ডিউটি ছিল, বাসা থেকে এসে অফিস থেকে এসে আবার বাসায় এসে আমি পড়তাম রাতে। এইভাবে করে আমি পড়াটা চালাতে চাইছি, কিন্তু আমার ভাগ্যে হয় নাই। বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে যায়, মানে সব দিক থেকে খুব মানুষ বিরক্ত করছিল যে বিয়ের জন্য। আমার চাচাতো ভাই, তারপর আমাদের গ্রামের মেম্বারের ছেলে, এরকম আরো কয়েকজন লোক, ওখানকার স্থানীয় লোকেরও বিরক্তের জন্য আব্বা বললো যে কখন কি দুর্ঘটনা ঘটে, মানুষ যদি এরকম ওর মুখে অ্যাসিড দেয়, বা আমরা গরিব মানুষ, তখন আমরা একটা ঘিঞ্জি পরিবেশে থাকি, অনিরাপদ একটা জায়গা, যার জন্য বাবা আরো ভয় পেতেন। তখন আমাকে বারবারই বিয়ের জন্য অনুরোধ করলো। কয়েকটা বিয়ে ভাঙার পরে দেখলাম যে না, বিয়ে না করলে আর হচ্ছে না, পরিবার থেকে বারবার চাপ দিচ্ছে। তখন যে এই বাবুর বাবার সঙ্গে আমার বিয়ে হয়। কি হতো আপনার সম্পর্কে যেটা বলছিলেন, এই বাবুর বাবাকে পরিচিত ছিল আগে থেকে? না পরিচিত ছিলেন না, উনি ছিলেন আমার খালাম্মার অফিসে চাকরি করতেন। আচ্ছা, ওকে। বিয়ে হলো ওনার সঙ্গে, আগে থেকে চিনতেন না? পারিবারিকভাবে বিয়েটা হয়? হ্যাঁ, আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়, কিন্তু ওর শুধু একটা ভাই ছিল সঙ্গে, ওর ফ্যামিলি জানতো না। ফ্যামিলি কেন জানবে না? ওর ফ্যামিলি জানতো না। এটাই তো আমার পরিবার ভুল করছে, আমার পরিবার এটাই বারবার করতো। আমার এই জায়গাটাই কষ্ট ছিল। আমার যেমন এই যে চাচাতো ভাই, তারপরে মেম্বারের ছেলে, চেয়ারম্যানের ভাইপো, এরা যে আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসছিল, আমার বাবা মা শুধু এদের সম্পদ দেখেই বলে যে হ্যাঁ এখানে বিয়ে দেবো, তুমি সুখী হবা। কিন্তু আমি বলছি যে না, এখানে সুখী হব না, কারণ ওদের ফ্যামিলি রাজি না। যেখানে ফ্যামিলি রাজি না সেখানে আমাকে বিয়ে দেও না। ওরা গরিবের মেয়েকে কোনোদিনও মেনে নেবে না, আর আমার উপর সারা জীবন তুচ্ছ-তাচ্ছিল্যই চলবে। কিন্তু বাবা মনে করতেন যে আমি ওখানেই বোধহয়, ওদের অনেক টাকা পয়সা আছে, সম্পদ আছে, আমি ওখানেই সুখে থাকবো, এটাই তাদের ধারণা ছিল। কিন্তু এইটা আমি বারবার উপেক্ষা করে এসেও আমার সেই জালেই আমার জড়াতে হলো জীবনের শেষেও, কারণ ওর বাবার সঙ্গে আমার সেই অভিভাবক ছাড়াই বিয়ে হলো। তারপর ওর বাবা ওরকমের অভিভাবক আনতে পারেননি। ওর বাবা সঙ্গে একটা বন্ধু আসছিল, সেই বন্ধুটাও আমাকে পছন্দ করছিল, কিন্তু ওদের ভিতরে একটা দ্বন্দ্ব হয়, মারামারি হয়। বাবুর বাবাকে ওর ওই বন্ধু মারছিল যাতে ওকে এখান থেকে তাড়িয়ে পরে আমাকে বিয়ে করবে। তো আমার খালাম্মা তখন বললো যে ও যখন ওর বন্ধুকে এইভাবে মারলো ওকে, ঠিক আছে তাহলে ওর সঙ্গেই, বাবুর বাবার কথা বলছে যে ওর সঙ্গেই তাহলে বিয়ে দেব, দেখি ও কি করে। এরকম করে মানে আমার বিয়েটা দিল। আমি কিছু জানি না, আমি অফিস থেকে মাত্র সন্ধ্যায় আসছে, আমাকে বললো যে তোমার আজকে বিয়ে, তুমি একটু হাত মুখ ধুয়ে এসো, একটু রেডি হয়ে নাও। তারপরে আমি গেলাম। কিন্তু এর আগে যখন কথা হচ্ছিল ওর আব্বুর সঙ্গে আমার, তখন আমি শুধু বলছি দেখেন আমি অনেকগুলো বিয়ে ভেঙে দিয়েছি, আমার খুব পড়ার ইচ্ছা, আপনি আমাকে যদি একটু পড়ান তাহলে আমি খুব সন্তুষ্ট থাকবো এবং আমি এই বিয়েতে সম্মতি জানাবো। তখন উনি বললো যে হ্যাঁ আমি পড়াবো, আমার বোনটা স্কুলে পড়ে, ওই সঙ্গে আমি তোমাকে পড়াবো। তারপর আমি ভাবলাম যে যাক, আর কিছু না হোক, আমি পড়তে তো পারবো।
পড়ালেখা শিখে আমার সবসময় জন্য ইচ্ছা যে আমি একটু নিজের পায়ে দাঁড়াবো। বাবা মা এত কষ্ট করেন, বাবা মায়ের দুঃখটা দূর করাই আমার একটা স্বপ্ন ছিল, বিরামহীন স্বপ্ন, ছোটবেলা থেকেই আমার এই স্বপ্নটা। এবং আমি মানে ছোটবেলায় একা একাই পড়তাম, খুবই কষ্ট করে পড়তাম। আমি কোরআন শরীফ পড়াটাও শিখেছি খুব কষ্ট করে। যখন কোরআন শরীফ পড়তে যেতাম সেখানে বেতন দিতে পারতাম না, তাই তার বাসার কাজ করে দিতাম। আমি সেই উস্তাদের আপার বাসার কাজ করে দিতাম, দিয়ে আমি তার কাছে কোরআন শরীফ পড়া শিখেছি। এবং আমি ছোটবেলা থেকে নামাজ পড়ি। আমি যখন 4th শ্রেণীর ছাত্রী তখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং কোরআন তেলাওয়াত করি। মাশাআল্লাহ। জি। তো যখন এখানে বিয়ের জায়গায় ফিরে আসি, পরে ওর আব্বুর সঙ্গে আমার বিয়ে হলো। হওয়ার পরে ওর পরিবারকে ও যে ম্যানেজ করলো, পরিবারে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে যখন আমাকে প্রথম দিন যখন ওখানে নিয়ে গেল, আমার শাশুড়ি প্রচন্ড ভাবে কান্নাকাটি শুরু করে দিল যে মানে আমার সঙ্গে কোনো ফার্নিচার দেয়নি, আমাদের বাড়ি থেকে কোনো স্বর্ণ অলংকার দেয়নি। এটা দেখেই সে কান্নাকাটি শুরু করে দিচ্ছে আর বললো আমার সংসারে একটা অলক্ষ্মী আসছে, এরকমের আমার সংসারে এবার ধ্বংস হয়ে যাবে। এসে বলে সে কান্নাকাটি করা শুরু করে দিচ্ছে। আমি পা সালাম করতে গেছি, পা সরিয়ে নিচ্ছে, আমাকে সালাম করতে দেয়নি। তারপর থেকেই মানে আমি কখনোই তাকে এত বেশি প্রতিদান দিয়েছি যে যত আঘাত দিয়েছে আমি তাকে তত বেশি ভালোবাসতে চেষ্টা করেছি যে না, আমি তো গরিবের মেয়ে, সবাই ওদেরকে ভালোবেসে ওদের মনটা জয় করে নিই। এভাবে আমি সবাইকে চেষ্টা করেছি সবার জন্য। তো আমার শুধুমাত্র ননদটা আমাকে কখনো কষ্ট দেয়নি, ও খুব ভালোবেসেছে আমাকে। আর তাছাড়া প্রত্যেকের কাছ থেকে আমি অবহেলা পেয়েছি, প্রচন্ড ভাবে অবহেলা পেয়েছি। একদিন আমার শাশুড়ি অসুস্থ অবস্থায় ঘরে কান্না করছে। আমি তখন মাঝরাতে আমি উঠে আসছি ঘুম থেকে, ঘরে উঠে এসে ওদের বিল্ডিং ঘর, এক রুম থেকে অন্য রুমে, গ্রামের বাড়ি। আমি আমার শাশুড়ির রুমে এসে দরজা নক করছি, বলছে আম্মা আপনার কি হয়েছে? বলতেছে আমার হাত পা কামড়াচ্ছে, শরীর ভালো লাগছে না। আমি বলছি দরজাটা খুলেন, আমি আপনাকে মেসেজ করে দিয়ে যাচ্ছি, দেব। পরে দরজা খুলে দিল আমার শ্বশুর, উনি বারান্দায় এসে শুলো। আমি আমার শাশুড়িকে হাত পা মেসেজ করে দিতে দিতে উনি যখন ঘুমিয়ে গেলেন, তারপরে আমি আবার আমার বেডে যে আমার রুমে যেয়ে শুয়েছি। আমি সবসময়ের জন্য আমার চেষ্টা থেকে প্রাণপণ চেষ্টা করেছি যে একটু ওদের জন্য একটু ভালোবাসা পাই, একটু যেন ওদের ভালোবাসা পাই। কিন্তু কখনোই আমার শাশুড়ির মন থেকে সেই ভালোবাসাটা আমি পাইনি। ওর বাবা কিছুদিন মাত্র একটু ভালো ছিল। আমার ছেলেটা যখন 6 মাস আমার কনসেপ্ট করলাম আমি, তখন থেকে ওর বাবাও আমার উপর একটা অমানবিক টর্চার শুরু করে। ওই অবস্থা আমাকে, প্রেগনেন্ট অবস্থায় আমাকে শারীরিক প্রহার করতো, প্রচন্ড ভাবে শারীরিক প্রহার। কেন হতো এগুলো? মানে আপনার অকারণেই হুট করে হাতে উঠছে না, কি হতো আপনাদের সংসারে? আমাদের আসলে ওর আমার প্রতি যেটা অসন্তুষ্ট প্রথম ছিল, ওর আশা ছিল আমার বাবারা মেলানি তারিখে একটা আংটি দিবে, কিন্তু এটা আমার বাবা মা দেওয়ার সামর্থ্য হয়নি। কারণ আমার বিয়েটাই মাত্র 5,000 টাকা খরচ হয়েছিল। সেই 5,000 টাকায় আমার আব্বা একটু মাটন জমি ছিল, সেই জমিটা বন্ধক রেখে আমাকে ওই 5,000 টাকা খরচ করে বিয়ে দিয়েছিলেন। আমার বাবা একেবারেই অর্থহীন একজন মানুষ, তার সামর্থ্য সম্ভব হয়নি একটা আংটি দেওয়ার, যার জন্য ওইখান থেকে ওর একটু মন মলিন ছিল। কিন্তু কেন যে এরকম করতো, ও একদিন মানে এরকমের করার জন্য আমাদের বাড়িতে পারিবারিক ভাবে সালিশ হয়েছিল আমার কাকাদেরকে নিয়ে, ওদের অভিভাবকদের নিয়ে, যে কেন তোমাদের মাঝে এরকম হয়, কেন ওকে মারধর করো, ও কি কোন রকম তোমাকে কোনো ডিস্টার্ব করে, কোনো তোমাকে বকাবাজি করে, বা এমন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা কি ও ঘটছে যেটা তোমার দৃষ্টিভঙ্গিতে খারাপ লেগেছে? তখন ও বলে, ও একটা কথাই বলছে যে কেন যে আমার রাগ হয় আমি জানি না, আমি ওকে কেন মারি জানি না, মারি তখন ওকে ওর রক্ত না দেখলে ভালো লাগে না, না মারতে পারলে, কিন্তু পরে আমার মায়া হয়। যখন আমি ওর থেকে আড়াল হয়ে যাই, দূরে যাই, তখনই আমার ওর জন্য মায়া হয়। এটা ওর একটা গ্রামীণ ব্যাংকের একটা ম্যানেজার ছিল, ওর বন্ধু, ওকে ওই সেম কথাটাই বলেছিল যে ভাই আমি ওকে জানি না আমি কেন ওকে এত অত্যাচার করি, কিন্তু ওই সময় আমার মাথা ঠিক থাকে না, মনে হয় যেন ওকে মেরে ফেললেই শান্তি পাই। পরে আমার খুব খারাপ লাগে, আমার এটা কি করলে ঠিক হবে আমি জানি না। এটা ও আমার পরিবারের কাছেও স্বীকার করছে এবং ওর বন্ধুর সঙ্গেও এটা ও স্বীকার করছে। তো এইভাবে করে আমাকে মানে খুবই, আমি অন্তত একটু দুইটা মারির ঘটনা আমি বলি। যে একদিন
আমার এরকম ভাবে ও ওর বন্ধুর বোনের সঙ্গে ওর বিয়ের কথা ছিল, সেই জায়গায় বিয়েটা হয়নি। না হলে ওই মেয়েটারও অন্য জায়গায় বিয়ে হয়েছে, ও তো আমাকে বিয়ে করছে, কিন্তু ওর বন্ধুর বিয়ের দিন ওই মেয়েটার সঙ্গে ও একটু কথোপকথনের মধ্যে ওদের ভিতরে একটু ঘনিষ্ঠতা ভাব, একটু বাহ্যিক ভাবে মানুষ, আমি শুধু ব্যক্তি আমি না, আমার তো হাজবেন্ড, হয়তো আমার কাছে একটু খারাপ লাগবে তা না, মানুষের চোখেও এটা পড়ে গেছিল। মানে ওদের চালচলন, দৃষ্টিভঙ্গি এতটা একটু ডিপলি পৌঁছে যাচ্ছিল যেটা অন্যদের চোখেও পড়েছিল। কারণ ওদের বাড়ি দুইটা ভাবি আসছিল, ওর দুইটা খালাতো ভাবি, তারাও আমাকে বলছে যে আপনি এত ধৈর্যশীল কিভাবে হন, আপনি এটা কিভাবে মেনে নিচ্ছেন, জানি না, আমরা হলে তো কখনোই পারতাম না মেনে নিতে। সেই ঘটনাটা হচ্ছে যে ওই ওদের মানে চালচলনে একটা বাড়ির ভিতরে তো যখন তারা চলাফেরা করে ওরকম ভাবে ওদের কথা বলা চলাচলতে সবকিছুতেই ছিল। তারপরে আমি ওর বিয়ের আগের দিন, ওর বন্ধুর বিয়ের আগের দিন আমরা যেদিন মার্কেট করতে যাই সেদিন আমি একটা পাথরের সেট পছন্দ করছিলাম, নেকলেস, গলায় দেওয়ার হার, যেটার মূল্য ছিল 250 টাকা। তো আমি বললাম যে থাক, এই 250 টাকার জিনিস, এটা দাম বেশি, এটা নিতে হবে না, তুমি আমাকে 10 টাকা দিয়ে একটা সিটি গোল্ডের চেন কিনে দাও, তাতেই হবে। পরে বললো আচ্ছা ঠিক আছে এটা নাও। পরে ও আমাকে একটা চেন কিনে দিল 10 টাকা দিয়ে, একটা ছোট্ট টপ কানের দুল আর 3 পিস নিয়ে গেলাম। এটাই আমি মার্কেট করেছিলাম। পরে ওই নেকলেসটাই ও বিয়ের দিন সকালে, গায়ে হলুদের দিন সকালে ও মোটরসাইকেলে করে ওদের গেটের সামনে যে যখন হর্ন বাজালো, আমি আর মনে হলো যেন ওই আসছে, ওর হর্ন বাজানো শুনে আমার মনে হলো ও আসছে। পরে দেখি যে ওর বন্ধুর যে বোন, ও চলে যাচ্ছে, আমাকে বলছে আপনি এখানে বসেন আমি যাচ্ছি। তাই বলে ও যে গেট খুলে একটা পার্সেল নিয়ে আসলো ওর হাত থেকে, পার্সেলটা নিয়ে এসে ও ঘরে এসে সানসেটের উপরে রাখছে। তো আমার একটু কনফিউজ লাগলো এবং আমার একটু কৌতূহল জাগলো যে আসলে কি জিনিসটা ওর হাতে দিল, একটু দেখি। পরে ওটা আমি পার্সেলটা খুলে দেখি যে ওর ভিতরে সেই নেকলেসটা। তখন আমার ভীষণ কষ্ট লাগছে যে আমি টাকার জন্যই ওকে বললাম যে এটা বেশি টাকা আমাকে দিতে হবে না, আর আমার পছন্দের জিনিসটা এখন ওকে কিনে দিল। তারপরও আমি কোনো কিছুই মনে করতেছি না, খুব স্বাভাবিক ভাবে বেড়াচ্ছি, যাতে ও তো খুব রাগী মানুষ, যে কোনো মুহূর্তে রেগে গেলে, আমার মুখ কালো দেখলে রেগে গেলে আবার মানুষজনের ভিতরেই মারধর শুরু করবে, ওর তো এই আচরণের অভ্যাস আছে। তার জন্য আমি খুব স্বাভাবিক থাকতেছি, যত কষ্ট হচ্ছে সবগুলো ভিতরে আমি চেপে রাখছি। এরকম করতে করতে আমরা রাত 3টা পর্যন্ত বাসর ঘর সাজিয়েছি। সাজানোর পরে ওই বাসর ঘরের ভিতরেই আমি আর ওর বন্ধুর বোন আমরা ঘুমিয়েছি, আর ওরা 2 বন্ধু অন্য রুমে ঘুমিয়েছে। পরে আমি শেষ রাতের দিকে উঠে দেখি যে ওই আপাকে দেখছি না, কি ব্যাপার, কোথায় গেল? আজান হয় প্রায় আসে করে আসে না। তারপর আজান হলো, আজানের কিছুক্ষণ পরে উনি আসলো। সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি যে ওর হাতের আংটিটা বাবুর বাবার হাতে। তো তখন আমি বললাম রাত 3টা বাজে, আমরা একসঙ্গে শুইলাম, তখনও ওর আংটিটা ওর হাতেই ছিল। সকালবেলা দেখলাম বাবুর আব্বুর হাতে আংটিটা। তারপরে আমি সেটা নিয়েও আমি কিচ্ছু বলিনি, একটু মন খারাপ ওর সামনে করে, আমি অগোছরে কাঁদছি এটা সত্য, কিন্তু কাউকে বুঝতে দেইনি। তারপরে আমি বরযাত্রী গেলাম। বরযাত্রী যাওয়ার পরে বাবু খুব কান্না করতেছে ওর বাবার কাছে যাওয়ার জন্য। তো আমি এবার ওর বন্ধুর যে খালাতো ভাই চঞ্চল ছোট্ট ছেলেটা, ওকে বলছি ভাই তুমি একটু তোমার ভাইয়ের কাছে ওকে একটু দিয়ে আসো, আমার ছেলেকে একটু দিয়ে এসো, কান্না করতেছে। পরে ওকে দিয়ে আসলো। আমি এবার যেখানে বউ সাজাচ্ছে, বউয়ের রুমে শুধু মহিলারা সেখানে গিয়েছে যে বউ সাজানো দেখছি। এর ভিতরে ওখানে এসে আমাকে ওই লোকজনের ভিতরে একটা থাপ্পড় দিল। তো ওর বন্ধু যে বর, যার বিয়ে, সে ওই হাতটা ধরে ফেলছে, ধরে বলছে প্লিজ তুই আমার মান সম্মানটা নষ্ট করিস না, এখানে এসে এরকমের পরিস্থিতির সম্মুখীন করিস না আমাকে, আমার তো একটা মান সম্মান আছে। তখন ওই রাগারাগি করে বেরিয়ে যায়। তখন আমার মনে হলো যেন যে না, আসলে নিতে পারছি না, এতগুলো মানুষের ভিতরে আমাকে এইভাবে অপমান করলো, আমার মরে যাওয়া উচিত, আর নতুবা চিরতরে ওর কাছ থেকে যাওয়া উচিত। তখন ভাবলাম যে কোথায় যাব, বাবা মায়ের কাছে। বাবা মার কাছে যখন যাই তখন তাদের কষ্ট দেখে তাদের কাছে বোঝা হতে ইচ্ছা করে না, আবার তো ফির চলে আসি। এরকমই অগণিত আমাদের হয়েছে, চলে যাই যে আর আসবো না এরকম ভাবি, পরে আবার ফিরে আসি এরকম। হ্যাঁ, পরে ওরকম করে আমি পরে ওর মায়ায় পড়ে চলে আসতাম। এরকম করে কয়েকবারই আসছে। তো ভাবলাম যে না, এবার তাহলে মরে যাব, আত্মহত্যা করব।
আর কাউকে বিরক্ত করব না। কিন্তু ওই ছেলেটার দিকে যেই তাকাতাম সেই আবার আত্মহত্যার কথাও ভুলে যেতাম। পরে আমার ভাইটা তখন আমার কাছে ছিল, আমার পরে যে ভাইটা ওকে বললাম যে এবার চলে গেলে আর আসবো না, তুই যেভাবেই হোক গোপনে একটু মাকে ফোন দে, মা আসুক। ও না, এ সময়ও আমি বলি নাই যে মা আসুক, শুধু ওর সঙ্গে কান্না করছি আর বলছি যে দেখ এরকম আমাকে লোকজনের ভিতর মারলো। পরে বলছে আচ্ছা যা, এবার আমরা যেতে পারলে আর তোমাকে আর আসতে দেব না। পরে আমরা আসছি ওখান থেকে। আসার পরে রাতে আমি ওর আব্বুকে বলছি যে দেখো আমি তো তোমাকে ছাড়া অসহায়, আমার শুধু একটাই অনুরোধ, তুমি যদি আমাকে পছন্দ না হয় তুমি আমাকে স্বেচ্ছায় বলে দাও, আমি হাসি মুখে চলে যাই, তাও আমাকে এত কষ্ট দিও না। ওর আংটিটা তুমি কখন নিয়েছো হাতে? ওই আংটিটা কখন নিয়েছে এটা জানতে চাইলাম কেন, ও তখনই আমাকে ওই বিয়ে বাড়ির রাতে ঘুমানোর সময়, রাতে আমরা এক আলাদা রুমে ঘুমিয়েছি, সে রুমে ও আমাকে গলা চিপে ধরলো, ওর হাতের নখগুলো একদম আমার গলায় বসে গেছে। প্রায় সময় এরকম গলা চিপে ধরতো, এই নখগুলো বসে যেত ভিতরে। তারপরে আমি ভাবলাম যে খুব বেশি মারবে, আমি আর কিচ্ছু বলি নাই, চুপ করে আছি, কান্না করছে। তারপর সকাল হলেই আমি বাসায় চলে গেছি। ওর বন্ধুর মাকে বলছে আম্মা আমার শরীর ভালো লাগছে না আর আমার মানসিক অবস্থা খুবই খারাপ, আমি চলে যাই, আর নিতে পারছি না আমি এখানে থেকে। পরে আমি চলে গেছি বাসায় যাওয়ার পর ও বাসায় গেছে। বাসায় যে আমাকে বলছে যে এরকমের রাগ দেখে তুই বাসায় চলে আসছিস কেন, এরকম করে আমাকে প্রচন্ড ভাবে মারে এবং মৌখিক ভাবে তালাক দিয়ে দেয়। মৌখিক ভাবে তালাক দেয়? কটা দেয়? 3 তালাক পর্যন্ত বলছিল এবং 52 তালাক বলছিল, কিন্তু তারপরে আরো নাকি আছে, ওগুলো বলে নাই। এটা বলার পরে 3 তালাকের পরে কোনো তালাক থাকে না। হ্যাঁ, পরে ওই আমার কাকা শ্বশুর ওরা এসে বলছে যে না, শরীয়ত মোতাবেক আর নেই, অতএব এটার একটা কিছু হওয়া প্রয়োজন, অভিভাবকদের খবর দেওয়া প্রয়োজন, এটা নিয়ে আর হয় না। আর এত এত অশান্তি, এত মায়ের ধর, আমরাও পাশে থেকে আর পারছি না নিতে। তখন আমার এক কাকা শ্বশুর গোপনেই আমার মাকে ফোন দেয় যে আপনি আসেন, আপনাদের হাড়ি থেকে একটা মেয়ের ভাত হয় না, এইভাবে করে নির্যাতন সহ্য করে থাকে, আর আজকে তো মাত্রাটাই ছাড়িয়ে গেল। তখন আমার মা, আমার বোন আর আমার ভাগ্নি জামাই, এরা 3 জন চলে গেল আমার শ্বশুর বাড়িতে। যাওয়ার পরে আমাকে ওখান থেকে নিয়ে আসে। এবার আসতে দিবে না, মোটরসাইকেল নিয়ে গাড়ি নিয়ে আটকায়। ওখানে তো ও একটু ক্ষমতাধারী, ওই বাজারের ভিতরে সব থেকে ওর বড় দোকান, ব্যবসায়িক। পরে গাড়ি আটকে ফেলে, সামনের থেকে সব মোটরসাইকেল দিয়ে গাড়ি আটকে ফেলে, আমাকে আসতে দেবে না। তারপরে অনেক অত্যাচারের উপর, মানে গাড়ির ভিতরে ঢুকে আমাকে জোর করে নামায় নেবে, এরকম পাগলামি শুরু করছে। তারপরে যে ড্রাইভার এক পর্যায়ে যে আমার আপা বলছে যে আপনি প্লিজ গাড়ি চালান, আমার মেয়েটা এখানে থাকলে মরে যাবে, আমার মেয়েকে দেওয়া যাবে না, আমরা ওকে নিয়ে যাবো, এবং আমিও বলছি। তারপরে গাড়ি যখন ড্রাইভার খুব জোরে গাড়ি চালাইছে আর পারেনি ধরতে, তারপরে চলে আসা হয় আমাদের। তো ওই যে শেষ আসা, ওইবারে আসা আর যাইনি আমি ঢাকাতে, ওই থেকেই ঢাকায়। পরে ও কি করলো, আমার খালাম্মার সঙ্গে পরামর্শ করলো যে আমি ঢাকাতেই চলে আসতেছি, আমার ওখানকার দোকান বিক্রি করে, গাড়ি বিক্রি করে আমি সবকিছু নিয়ে ঢাকাতেই দোকান নেবো, ঢাকায় ব্যবসা করব। পরে ওখানে ও সবকিছু বিক্রি করে ও টাকা ব্যাংকে রাখলো এবং অল্প টাকা দিয়ে ঢাকায় ছোট করে দোকান নিল। দোকান নিয়ে দোকানে এখানে ব্যবসা করলো। আমাকেও বোঝালো, আমার খালাম্মা বোঝালো যে যেহেতু ঢাকায় চলে আসতেছে, আমার কাছেই থাকবে, এখনো ভালো হতে পারে, তাহলে তুমি এবার আসো, শেষবার আরো একবার একটু সুযোগ দাও, দেখো কি করে। পরে আমি আসলে চলে আসলাম, কিন্তু ওইবার আমার ভাই মোটে রাজি ছিল না। ওই যে বিয়ে বাড়িতে আমাকে মারলো, অপমান বোধ করছে, ও বলছে যে ও আর জীবনে মানুষ হবে না, তুই যাস না। এই কথা বলাতে আমি আমার ভাইকে না বলেই, আমি আব্বাকে ভাইকে না বলে, শুধু আমার মা জানতো, আমি চুরি করে আবার ওর কাছে চলে আসি। আসার পরে ওই ভাই আমাকে ফোন দিয়েছিল, ওর একটা ফাইল, কাগজপত্রের একটা ফাইল খুঁজে পাচ্ছিল না, আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করবে যে এটা কোথায় রেখেছো। এটার জন্য আমাকে ফোন দিয়েছে। ফোনটা ওর বাবা, আমার হাতে ব্যক্তিগত আমার কোনো ফোন ছিল না, ওর বাবার নম্বরেই ফোন দিয়েছে। তো ওর বাবাকে সালাম দেয়নি এবং জিজ্ঞেস করেনি আপনি কেমন আছেন, বলছে আপনার সঙ্গে আমার কথা বলার রুচি নেই, আপাকে ফোন দেন, আপার সঙ্গে কথা বলবো। এই কথা কেন আমার ভাই বলল, তার জন্য আমাকে মানে এলোপাথারি ভাবে খুব মারলো, মারধর করলো, করে গলা চেপে ধরলো, এখান থেকে রক্ত বেরিয়ে গেল। তারপরে আমি বসে পড়লাম দেয়ালের পাশে,
এবার ও পায়ের গুড়লি দিয়ে আমার ঠোঁটের উপরে লাথি মারলো। আমার এই যে দাঁত নিচের দাঁতটা ঠোঁটের ভিতরে ঢুকে ঠোঁট কেটে, শীতকাল তখন, একদম পুরো বুকের ওড়না ভিজে গেছে ব্লাডে, প্রচন্ড ব্লাড ছুটছে, এবং তার ভিতরেও আমাকে মারতেছে। তখন পাশের রুমের ভাড়াটিয়া হিন্দু আন্টি, ওই আন্টিটা খুব ভালো ছিল। ওই আন্টিটা বলছে, তুমি কি মেয়েটাকে মেরে ফেলবা? সি কোন ধরনের আচরণ বলে এটাকে। উনি তাড়াতাড়ি ওখান থেকে ধরে ওনার রুমে নিয়ে গেছে। রুমে নিয়ে বলছে যে আমি কি করব, এখন ব্লাড কিছুতে বন্ধ হচ্ছে না, এরকম আবার শীতকাল থানা ধরে যাচ্ছে ব্লাড। পরে আমার খালাম্মা, আমি বলছি না আমার কাছে তো টাকা নাই, ডাক্তারের কাছে নেওয়া যাবে না, খালাম্মা আসুক তারপরে যাব। পরে আমার খালাম্মা অফিস থেকে আসে, উনি এসে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, নিয়ে যেয়ে ওষুধপালা নিয়ে এসে খায়। রাতে আমি ঝালের ভাত খেতে পারি না, তখন ও বলছে তোর ঝালের ভাতই খেতে হবে, এটাই তোর শাস্তি। তোর ভাই আমাকে এরকমের অপমান করে কেন কথা বললো, জানে না যে তুই আমার কাছে আসিস, বিশ্রী ভাবে বলতো। সবসময়ের জন্য ওর ব্যবহার এত অকথ্য ছিল, অশ্রাব্য ভাষায় কথা বলে, খুবই নোংরা ব্যবহার, যেটা মুখে এনে বলার মতো না। আর ওই আচরণ তো ওই রকমের নগণ্য আচরণ। এইভাবে করে আসলে মারার পরেই মানে আমি রক্তাক্ত হয়ে যেতাম মারধরের জন্য। তারপরে এক পর্যায়ে যে আমি একদিন বাধ্য হলাম যে না, আমার আর সম্ভব না। ইতিমধ্যে ঢাকায় ও বাড়ি কিনেছে, ঢাকায় বাড়ি কিনেছে, ব্যবসার প্রতিষ্ঠান আরো বড় করেছে। তারপরে আমার খালাম্মা বলল যে এত কষ্ট করলা, আজকে মাত্র 6 মাস বাড়ি কিনছে, এখন একেবারে হার্ড ডিসিশন নিয়ে নিচ্ছে চলে যাবা। তাই বলছি না, এসব দিয়ে কি হবে, মানুষটাকে যদি মানুষের মতো মানুষ না পাই, আমি তো একটা মনুষ্যত্ব খুঁজেছিলাম, সেটা তোর মধ্যে নেই, সম্পদ দিয়ে কি করবো। পরে আমি ওখান থেকে একবারের জন্য চলে গেলাম। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সেদিন, সেই বৃষ্টির ভিতরে আমার সারা শরীর ভিজে, কাপড় পোশাক পুরো ভিজে ছিল, আমার বাচ্চাটাও ভিজে, ছেলেটা। এর মধ্যে আমার মেয়ে হয়েছে। মেয়ে হওয়ারও, ওই মেয়ে প্রেগনেন্সি অবস্থায় প্রচন্ড মারতো আমার, মানে প্রেগনেন্সি অবস্থায় আমি খুব অসুস্থ থাকতাম এবং ওই অসুস্থ অবস্থায় আমাকে খুব মারতো। তারপরে আমি বাচ্চাকে নিয়ে আমার মেয়েটাকে আনতে পারিনি, কারণ মেয়ে ওর বাবার কোলের ভিতরে জড়িয়ে শুয়েছিল। আর ছেলেকে স্কুলে যাওয়ার নাম করে ওই স্কুল পথেই আমি ওই এক পোশাকে চলে আসি, এবং প্রচন্ড ঝড় বৃষ্টির ভিতরে আমি আমার বাবা মার কাছে চিটাঙ্গের গাড়িতে উঠে ওখানে চলে যাই। আমার বড় আপা এগিয়ে দিতে আসছিল স্টানে। তো তারপরে ওখানে যাওয়ার পরে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি আর যাব না। তারপরে ও কি করলো, ওখানে লোক ঠিক করলো যে আমার ছেলেকে যদি কেউ এনে দিতে পারে তাকে 20,000 টাকা দেবে। তো এটা যখন যাকে বলছে সে আবার আমার মাকে বলে দিয়েছে। ওইটা শুনে আমার মন খুব খারাপ লাগছে। মা ওরা আবার একটা ঘিঞ্জি পরিবেশে থাকে, ওখানে কোনো রকম কোনো সিকিউরিটি নেই, যে কোনো মুহূর্তে বাচ্চাটাকে রাস্তা থেকে বা পাশ থেকে কেউ ধরে নিয়ে যেতে পারে, গেট নেই, বাসার পরিবেশ সেরকম না। তখন আমি বললাম, খালাম্মাকে বললাম যে আমি তাহলে কি করব, এখন এখানে তো থাকা যাবে না। ইতিমধ্যে আবার আমার বাবা আমার উপর খুব রেগে গেলেন, বলল যে তুই আমার সংসারের অলক্ষ্মী, তোর জন্য এই পরিবারে এত অশান্তি, এত কষ্ট, তো তুই সংসার থেকে শেষ না হওয়া পর্যন্ত এই সংসারে শান্তি আসবে না। বাবা আমার উপর খুব রেগে গেছেন। তখন আমি ভাবলাম যে না, এখানে থাকা যাবে না। এখানে এক হলো বাচ্চাটা অনিরাপদ জায়গা, আবার আব্বাও আমার উপর রেগে গেলেন। পরে আমি খালামার সঙ্গে বললাম যে তোমার কোনো বান্ধবীর বাসায় দূরে কোথাও আমাকে একটু রাখার ব্যবস্থা করো, আর আমি প্রয়োজনে কারোর বাসায় কাজ করব, যে কোনো একটা কাজের ব্যবস্থা হলেই হবে, যাতে কোনো রকমের আমি একটু ডাল ভাত খেয়ে বাঁচতে পারি। পরে আমার খালাম্মা ওনার এক বান্ধবীর বাসায় সুলতান মার্কেটের ওদিকে আমাকে ওখানে রেখে আসলো। রেখে আসার পরে আমি ওখানে ওই যে শাড়িতে পুঁতি লাগানো, তারপরে একটু হাতের সেলাই মেশিনের হাতের কাজ, টুকটাক কাজ, আন্টির একটু টুকটাক কাজ করে দিতাম, সামান্য কিছু টাকা পয়সা। ওটাতে কোনো রকমের মানে রুম ভাড়া ছিল 1200 টাকা, আর বিদ্যুৎ বিল যা আসতো এটা দিয়েই মানে আমার হিমশিম খেতে হতো, চলতে প্রচন্ড কষ্ট হতো। এর মধ্যে আবার আমার কাঁধের উপর ছিল আপনার 1,40,000 টাকার ঋণ। যখন ওই ঢাকার বাড়িটা কিনেছে তখন আমার রিলেটিভদের কাছ থেকে টাকা এনে দেওয়া হয়েছিল, কিন্তু সেই টাকাও পুরো টাকা শোধ করেনি, ওই টাকাও আর দিতে পারবে না বলছে। তারপরে আমি ওর কি করলাম, ওই টাকাও শোধ করতে গিয়ে আমার খুব কষ্ট হচ্ছে। টাকাওয়ালারা চাপ দিচ্ছেন যে টাকা কিভাবে দেব।
পরে আমি চাকরি খোঁজার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু চাকরি সম্ভব না। আমার কোনো সার্টিফিকেট ছিল না, আমি তখন পড়ালেখা তো জানতাম না, 80 সার্টিফিকেট আমার ছিল না। এভাবে করে আমার খুব কষ্টে দিন যায়। আর ও তখন কি করলো, ফোন দিয়ে বলল যে আমি আমাকে ডিভোর্স দিতে হবে, নতুবা তোর আমার সংসার করতে হবে এসে। পরে আমি বললাম কি, আমি স্ট্যাম্পে লিখিত দেই যে আমি কোনোদিন তোমার কাছে যাব না, কিন্তু ডিভোর্সটা আমি না দেই, কারণ সমাজে ডিভোর্সি মেয়েদের উপরে বিভিন্ন রকমের নেগেটিভ দৃষ্টিভঙ্গি রাখে মানুষ। আমি শুধু তোমার পরিচয়টুকু থাক, বাচ্চাদেরকে নিয়ে আমি আমার মতো করে ওদেরকে লালন পালন করি। কিন্তু ও সেটা কিছুতেই মানছে না, ও ডিভোর্স চাচ্ছে। এটা চাচ্ছে, ও কি করছে, আমি আমার আপার বাসায় গিয়েছি, এটা জানতে পেরে আমার আপার বাসায় এসে আমাকে প্রচন্ড ভাবে মারে। আমার গায়ের জামাটা খন্ড খন্ড করে ছিঁড়ে খালি শরীরের উপরে ও একটা বাটাম ছিল, সেটা দিয়ে আমাকে মানে মারতে মারতে একটা ঝাড়ুটাকে ভেঙে ফেলছে, ফিসে করে ফেলছে একবারে। আর ওই লাঠিটা দিয়ে লাস্টে মারছে। পরে আমার ছেলেটা অধৈর্য হয়ে দেখে, ও তখন অনেক ছোট, ওর 7 বছর তখন বয়স, হয়তো 7 বছর থেকে একটু কমও হবে। তখন ও কি করছে, আমি দেখছি যে এরকম পিছনে ওর বাবা আমার এরকম গলা চেপে ধরে রাখছে দেয়ালের সঙ্গে, ও পিছন থেকে ওর বাবাকে পিড়ি দিয়ে এরকম মাথায় বাড়ি মারতে যাচ্ছিল ওর বাবাকে। কিন্তু আমি ওর ছেলেকে এরকম লাথি মেরে পা দিয়ে সরিয়ে দিয়েছি, বলেছি যে তুমি, ওরে আমি হাত দিয়ে ইশারা দিয়েছি যে ও যদি মারে তাহলে নিশ্চিত ওকে একবারে মেরে ফেলবে, কারণ অনেকবার ও কান্না করতো আমাকে যখন মারতো, তখন ওর বাবা ওকে মারতো, যার জন্য ও একটা সময় যে আর কান্না করতো না আমাকে মারার সময়। তারপরে ও আর মারেনি। তো ওদিন চলে যাওয়ার পরে যখন আমার খালাম্মা আপা অফিস থেকে এসে দেখছে যে আমার সমস্ত শরীরে এরকম মারের আঘাতের দাগ, পায়ের তলায় রক্ত জমে গেছে, শরীরে সব রক্ত জমা, তখন আমি বিছানা থেকে উঠতে পারছি না, গায়ে 103-এ জ্বর এসে গেছে। তখন যে আমার পরিবার পুরো সিদ্ধান্ত নিল যে না, ওকে ডিভোর্স দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তখন 2015 সালে আমাদের ডিভোর্স হয়। ডিভোর্সের পরেই ওই মেয়েটাকে আমি আমার কাছে নিয়ে আসি। আপনি আর বিয়ে করেননি কেন? বিয়ে করিনি আসলে, সবসময় জন্য এই 2টা সন্তান এবং আমার ভাই বোন, পরিবারকে নিয়ে বেশি ভাবছি। যেমন আমার 2020 সালে মা মারা গেছে। আপনার স্বামী বিয়ে করেছেন? হ্যাঁ, উনি তো 6 মাস পরেই বিয়ে করেছেন। ওই সংসার আছে এখনো না চলে গেছে? ওই সংসার দ্বিতীয় ওয়াইফ চলে গেছেন, পরে আবার যে আসছেন তার সঙ্গে আছেন এখন বর্তমান। তৃতীয় স্ত্রী। হ্যাঁ। তো এই যে আমার ছোট 3টা ভাই বোন, ওদেরকে আমি নিজ দায়িত্বে বিয়ে দিয়েছি। তারপরে বাবা অসুস্থ, এখন সে বাবাকে আমি লালন পালন করছি, সেবা যত্ন করছি। বাবা এখন আমার তত্ত্বাবধানে আছেন, আমার লালন পালন নিয়ে আছেন। আর মা মারা গেছেন, মাও আমার হাতের উপরেই মারা গেছেন 2020 সালে অসুস্থ অবস্থায়। আমি এই মহাখালী হসপিটালে, গ্যাস্ট্রো লিভার হসপিটালে মাকে 1 মাস 7 দিন পর্যন্ত আমি রেখেছি। তো এতে পরিবারকে নিয়ে আসলে ভাবতে ভাবতে নিজের ভাবনাটা ওইভাবে করে নিজেই একান্ত এইভাবে নিজের শরণাপন্ন হতে পারিনি, ভাবতে পারিনি নিজেকে নিয়ে। আর নিজেকে নিয়ে যদি সত্যি ভাবতেও গিয়েছি কখনো বা কখনো, তখনও ওই ভেবেছি যে আমি আমার চোখে যেটা দেখেছি, কারণ আমি তো অনেক গার্মেন্টসের মেয়েদেরকে নিয়ে আবার আমি থেকেছি। একটা সময় আমি দেখছি যে যখন আমার চাকরি হচ্ছে না, কিন্তু আমি বাসায় বসে কি করতে পারি, কি করে আমার টাকা বেশি আর্ন করা সম্ভব, কিভাবে আমার চলতে হবে, তখন আমি ওই গার্মেন্টসের মেয়েরা চাকরি করতো, ওরা আবার ব্যাচেলার থাকে, ওদেরকে রাখতাম। এরকমের আমার কাছে কয়েকটা মেয়ে থাকতো। তো এরকমের অনেক মেয়েরই ট্র্যাজেডি দেখেছি যে আসলে ওরা যদি পরবর্তীতে আবার সেকেন্ডবার বিয়ে করছে, অধিকাংশ পরিবারেরই দেখছি, অধিকাংশ কি প্রতিটাই, আমি আমার চোখে এখনো একটা মেয়েরও পড়ে নাই যে নিজে বিয়ে করার পরে সেই সন্তানটা মানুষ হয়েছে, এরকম দেখিনি। খুব ছোটবেলাতেই সিগারেট ধরে, তারপরে এলোমেলো ভাবে জীবনটাকে অগোছালো করে ফেলে সন্তানেরা। তারপরে ভাবছি যে আমি যদি একান্তভাবে আমার সুখের কথা ভাবে, যদি আমার বাচ্চারা যদি মানুষ না হয়। আর ওর বাবা তো ওই ধরনের, ওর বাবা তো কিভাবে বাচ্চাদেরকে ভালো একটা জায়গায় পড়াতে হবে এটা বোঝে না, ছেলে মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করলে ওরা ওগুলো শিখবে এটা বোঝে না। এই জায়গাটা আমি সবদিন খুব অ্যাক্টিভ রয়েছি বাচ্চাদেরকে, এবং সর্বদা সেই চেষ্টা করেছি পড়াতে। আপনি গল্পটা কেন বললেন আজকে রেডিওতে? আমাকে জাস্ট সংক্ষিপ্ত করে একটু বলেন, মানে কি কারণে আপনার এই গল্পটা বলা?
গল্পটা বলতে চাইছি এই কারণেই যে আমি যারা বিচ্ছেদ হয় যেসব মেয়েদের, বিশেষ করে দরিদ্র পরিবারের মেয়েগুলো যাদের বিচ্ছেদ হয়, আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই যে আসলে যদি তাদের এরকম বিচ্ছেদের পরেই যেন তারা যেন, যদি বাচ্চা থাকে তাহলে তারা যেন অন্তত বাচ্চাদের দিকে তাকায়, বাচ্চাদেরকে যেন মানুষের মতো মানুষ করতে চেষ্টা করে। কারণ অনেক পরিবারে আমি দেখেছি যে বাচ্চারা যে কি অসহায় হয়ে যায়, কিছুদিন পরে দেখি যে মায়েরাও বিয়ে করে ফেলে, বাবা তো আগেই করেন, তারপর মায়েরাও দেখি কিছুদিন পরে বিয়ে করে ফেলে। না, সব থেকে অসহায় হয়ে যায় বাচ্চারা, এবং প্রতিটা বাচ্চাই মেধাবী হলেও একসময় ঝরে যায়, প্রতিভাকে বিকশিত করতে পারে না। আপনি আপনার বাচ্চাকে সময় দেবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা আমার বাচ্চা ছেলেটা ছায়ানটে চান্স পেয়েছে এবং পড়াশোনায় একাডেমিক শিক্ষা ও মেধা তালিকায় আছেন। মেয়েটাও। আমি সংক্ষিপ্ত করে একটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন, ডিভোর্স এটা মানব জীবনের একটা প্রক্রিয়া, হ্যাঁ, এবং ডিভোর্স হয়, ডিভোর্স হওয়াটা অস্বাভাবিক কোনো কিছু না। এটা ধর্মীয় ভাবেও এটার অনুমতি আছে, রাষ্ট্রের জায়গা থেকে তো অবশ্যই অনুমতি আছে। আপনি যদি একটা মানুষের সঙ্গে থাকতে না পারেন, একটা লেভেল পর্যন্ত আপনি স্যাক্রিফাইস করতে পারেন, কিন্তু জীবন খুব মূল্যবান জিনিস। তার মানে এমন না যে সারাটা জীবন আপনাকে ওই স্যাক্রিফাইস করে তার সঙ্গে থাকতে হবে। তাহলে তো সেই বলতে গেলে যে আদি যুগের যে সতীদাহ প্রথা ছিল ওটাই তো ফিরে আসলো, তাই না? বাট তারপরও বলবো যে সহসাই আবার এই বিষয়গুলোকে একসেপ্ট করা উচিত না যে একটু এদিক ওদিক হয়েছে তো সেটা সংসারে থাকবো না। একটা লেভেল পরে গিয়ে আসলে আর মানা যায় না, সেটা যে কোনো কিছুই হোক না কেন। সন্তানের জন্য যে স্যাক্রিফাইসের কথা আপনি বলছেন, আপনার সন্তান আপনার বাবাকে গায়ে হাত তুলতে গিয়েছিল আপনার কথা অনুযায়ী, তাই না? তাহলে এই সন্তান যদি বড় হয়, আপনাদের যদি এরকম মারামারি দেখে, তাহলে কি করবে? আপনার গায়ে অথবা আপনার বাবার মানে আপনার স্বামীর গায়ে একসময় হাত তুলবে। তো এটার চেয়ে ভালো হয়েছে না বিচ্ছেদ হয়ে যাওয়াটা? সো আমি মনে করি যে একসঙ্গে থাকাটা সন্তানের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু ওই একসঙ্গে থাকাটা যদি সন্তানকে একটা ভালো পরিবেশ দিতে না পারে, তাহলে একসঙ্গে না থাকাটাই বেটার। এই যে আপনি একদম পয়েন্ট জায়গাটায় আসছেন, আমি একদম এই কথাটাই আমি বোঝাতে চাচ্ছি যে এবং আরেকটা বিষয় আছে এখানে দেখেন, সেটা হলো যে সন্তানকে আপনি ডেফিনেটলি একটা সন্তান চায় একটা সুন্দর পরিবারে বড় হতে। এখন সন্তান যদি আপনাদের মধ্যে কলহ থাকে, তাহলে ডেফিনেটলি সন্তান কিন্তু সেখান থেকে কিছু পাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে ডিভোর্স হলেও সেখান থেকে কিছু পাবে না। কিন্তু আমি মনে করি দুটোতেই লস, সেক্ষেত্রে বেছে নিতে হবে কম লস কোনটা। এখন এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা যে মানুষের মধ্যে ডিভোর্স হবে না, মানুষ সন্তান দুনিয়াতে আনতেছে মানেই হচ্ছে হলো সব সন্তান দুনিয়াতে আসা মাত্রই ভালো হয়ে যাবে। খুব কম কাপলই এটা পারেন, বেশিরভাগ কাপলই পারেন না। তবে ডিভোর্স একটা চিরন্তন প্রক্রিয়া, এটাতে যাওয়া উচিত। এবং এটা যদি মনে হয় যে জীবনের উপর দিয়ে উঠে যাচ্ছে, তাহলে অবশ্যই সন্তানের কথা চিন্তা করে সেই সংসারে থাকা উচিত না আমি মনে করি। আমি আগে একসময় বলতাম এই কথাগুলা, কিন্তু আমি এখন আমার চতুর্দিকের বিভিন্ন রকমের উপলব্ধি থেকে আমি বুঝতে পারি যে না, সন্তানের জন্য হলেও আমার মনে হয় ডিভোর্সটা হয়ে যাওয়া উচিত, যদি সন্তানকে আমরা একটা ভালো পরিবেশ দিতে না পারি। জি, আপনাকে ধন্যবাদ। আপনি এই 16 বছরের গল্পটা খুব খন্ড খন্ড করে হলেও এখানে এনেছেন। আপনি এখন সিঙ্গেল মাদার, আপনি 8 বছর ধরে আপনার সন্তানকে লালন পালন করার চেষ্টা করছেন নিজে স্যাক্রিফাইস করে। এটা একটা অনেক বড় দিক, সন্তানের কথা আপনি ভুলে যাননি। আর যেভাবে হোক সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, সেটার জন্য শুভকামনা। আজকের এই গল্প থেকে হয়তোবা আমরা খুব বড় করে তেমন কোনো কিছুই পোর্ট্রে করতে পারিনি, তবে আমি বলবো যে বিবাহ যেমন চিরন্তন, ডিভোর্সও প্রয়োজন হতে পারে, সেটাও আমাদের ধর্মের নিয়ম আছে, যদিও হালালের সর্বনিম্ন স্তর, কিন্তু ডিভোর্স প্রয়োজন আছে। এবং জীবন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই জীবনটাকে যদি একটা মানুষের কাছে জিম্মি করে প্রতি মুহূর্তে নষ্ট করতে হয়, সেটা লাভের কারণে হোক বা রেসপেক্টের কারণে হোক বা অন্য ধরনের ইমোশন বা এফেকশনের কারণে হোক, যাই কিছু কারণে হোক না কেন, এবং সেটা যদি অপরপক্ষ থেকে ভ্যালু না থাকে কন্টিনিউয়াসলি, তাহলে ডেফিনেটলি ডিভোর্সে যাওয়া উচিত, সেটা সন্তান যে অবস্থায় থাকুক না কেন। হ্যাঁ, তবে সন্তানের মঙ্গলের জন্য সন্তান যার কাছে থাকবে তার কথা অবশ্যই চিন্তা করতে হবে, এবং সন্তান যেন কোনোভাবে ভালনারেবল না হয় আফটার ডিভোর্স, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক ভালো থাকুন। আজকের মতো এ পর্যন্তই। শুভরাত্রি।